আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের 6.1.2 এ যে দলগত কাজটি রয়েছে এই দলগত কাজটিকে সমাধান করে দেব। শিক্ষার্থীরা তোমরা যদি এই দলগত কাজটিকে সমাধান করতে যাও তাহলে তোমরা এই ধরনের একটা ছবি দেখতে পারবা এবং এই ছবির নিচের দিকে তোমরা এরকম একটা ছক দেখতে পারবা। এখানে ছকে কিন্তু মোট 9টা কোশ্চেন দেওয়া আছে, কিন্তু এখানে মোট এই প্রথম স্লাইডে 3টি কোশ্চেন রয়েছে। আমরা প্রথমে 3টি কোশ্চেন সলভ করি, এরপরে বাকি কোশ্চেনগুলো সলভ করার দিকে যাব। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত। যদি তোমরা এই পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক খোঁজো, এই যে এই চিত্রে, সেক্ষেত্রে এই চিত্রে পতাকা স্ট্যান্ড কোথায়, সেক্ষেত্রে এটা কিন্তু পতাকা স্ট্যান্ড। এবং তোমরা যদি এখানে লক্ষ্য করো, এখানে শিক্ষার্থীরা এখানে পতাকা স্ট্যান্ড কিন্তু এটা, এবং পতাকা স্ট্যান্ডের পাদবিন্দু কিন্তু এই যে এখানে। এখন এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্কর জন্য এখানে লক্ষ্য করো, এই যে এইটা কিন্তু এক্স অক্ষ। শিক্ষার্থীরা এটা কিন্তু এক্স অক্ষ। আমি কালারটা চেঞ্জ করে নিই, ওয়েট। এইটা এক্স অক্ষ এবং তুমি যদি এই বরাবর দেখো, এই যে এটা কিন্তু ওয়াই অক্ষ। ঠিক আছে, তার এটা হচ্ছে মূল বিন্দু। এখন এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং পতাকা স্ট্যান্ডের পাদবিন্দু হচ্ছে এখানে। এখন এইখান থেকে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করার জন্য তোমরা কি করবে, এই বিন্দুটার স্থানাঙ্ক বের করার জন্য এখান থেকে তোমরা এই যে ওয়াই অক্ষের উপর লম্ব টানলে আবার এক্স অক্ষের উপর এখান থেকে লম্ব টানবা। শিক্ষার্থীরা এখন এইখানে ওয়াই এর মান কত? শিক্ষার্থীরা এখানে ওয়াই এর মান হচ্ছে 1 2 3 4, এখানে ওয়াই এর মান হচ্ছে 4, আর এখানে এক্স এর মান কত? 1 2 3 4 5 6 7 8। শিক্ষার্থীরা এখানে এক্স এর মান হচ্ছে 8। তো শিক্ষার্থীরা পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? -8,4। এটা কেন হবে শিক্ষার্থীরা? কারণ এই বিন্দুটা হচ্ছে এই শূন্য বিন্দু থেকে বাম দিকে, আর শূন্য বিন্দু থেকে বাম দিকে এক্স এর মান হয় ঋণাত্মক, এবং এই শূন্য বিন্দু থেকে উপরের দিকে ওয়াই এর মান হয় ধনাত্মক। শিক্ষার্থীরা এই জন্য দেখো যে এই পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক -8,4। এরপর দেখো, এর পরের প্রশ্নটি হচ্ছে খেলার মাঠের চার কোণার স্থানাঙ্কগুলো লিখো। শিক্ষার্থীরা খেলার মাঠের চার কোণাগুলোর স্থানাঙ্ক আমরা কিভাবে লিখবো? দেখো, এখানে লক্ষ্য করো, এখানে শিক্ষার্থীরা এখানে খেলার মাঠ কোথায়? খেলার মাঠ কিন্তু এই যে এটা, এই যে এই অংশটা কিন্তু খেলার মাঠ। আমি খেলার মাঠকে দেখো মার্ক করে দিচ্ছি, যদিও সোজা দাগ হচ্ছে না, কিন্তু এটা কিন্তু খেলার মাঠ। এখন এই খেলার মাঠের চার কোণা কোনটা কোনটা, আমি এটাকে একটু মুছে দিই। দেখো শিক্ষার্থীরা খেলার মধ্যে চার কোণা হবে। এটা হচ্ছে একটা কোণা, এটা একটা কোণা, এটা একটা কোণা এবং এটা একটা কোণা। তো দেখো, এখন আমরা এই চার বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে পারি তাহলে এই চার কোণার স্থানাঙ্ক বের হয়ে যাবে। এখন দেখো, এখন তোমরা কিন্তু প্রত্যেক কোণার স্থানাঙ্ক বের করতে পারো। এই বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে পারো, তোমরা কি করবে? এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানো, আবার এখান থেকে ওয়াই অক্ষের উপর এই যে এইভাবে লম্ব টানবে। এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দু হচ্ছে 1। দেখো এখানে হচ্ছে ওয়াই এর মান 1 এবং এখানে কিন্তু এক্স এর মান 1 2 3 4 5 6 7। শিক্ষার্থীরা এখানে কিন্তু এক্স এর মান 7। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হলো? 1,7। আচ্ছা, বোঝা যাচ্ছে না? দেখো দেখো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,7। এখন দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুতে আমরা ওয়াই অক্ষের উপর লম্ব টানলাম, আবার এক্স অক্ষের উপর লম্ব টানলাম। ওয়াই অক্ষে এটার মান কত? 1 2 3 4 5 6 7। দেখো এখানে ওয়াই এর মান 7। আবার দেখো এদিক বরাবর এক্স এর মানও 7। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 7,7। তাহলে আরেকটা পেলাম 7,7। তাহলে আমরা যদি এখানে বিন্দু দেই যে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটা যদি সি বিন্দু হয় এবং এটা যদি ডি বিন্দু হয়, তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পালাম হচ্ছে 1,7 আর বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম এইটা। এরপর সি বিন্দুর স্থানাঙ্ক সেম কাহিনী, তোমরা এখান থেকে এরকম ওয়াই অক্ষের উপর যাবা, আবার এক্স অক্ষের উপর আসবা। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের মান কত? 1 2 3 4 5 6 7 8। -8 হচ্ছে এক্স এর মান, আর ওয়াই এর মান তো যে 7, তাহলে 7। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -8,7। এগুলো কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি। ডি বিন্দুর মান কত? ডি বিন্দুর মান হবে এদিক বরাবর 8 এদিক বরাবর 1, তাহলে -8,1। তো শিক্ষার্থীরা, তো দেখলে কত সহজে আমরা এই স্থানাঙ্কগুলো বের করে ফেললাম। দেখো
7,1 দেখো মিলে কিনা, কি ভুল করলাম কোথায়, সেক্ষেত্রে এখানে একটা ভুল হয়েছে। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক যখন বের করব প্রথমে কিন্তু আমাদের এক্স এর মান বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে করছিলাম কি, আমরা এখানে প্রথমে কোটির মান বসাইছি এবং তারপরে ভুজের মান বসাইছি, এই জন্য এখানে একটা ভুল হয়েছে সেক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটি। বাকি যে মানগুলো রয়েছে, আরেকটা হচ্ছে 7,7, এটা 7,7 এটা হয়েছে। আরেকটা বিন্দু হচ্ছে -8,1, -8,1 এই যে এটা ডি বিন্দু। আরেকটা হচ্ছে -8,7, দেখো এই যে আরেকটা -8,7। যাই হোক, এরপর বলছে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। এই কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা হচ্ছে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। এটি আমরা এখন করব। দেখো খেলার মাঠ হচ্ছে শিক্ষার্থীরা, খেলার মাঠ হচ্ছে এই পুরোটা, তাই না? তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য কতটুকু, খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এইটুকু। এখন দেখো এইখানে বলে দিছে প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। সেক্ষেত্রে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার, অর্থাৎ এটা যদি একটা বর্গ হয় তাহলে এই বর্গের, দাঁড়াও, এইটা যদি একটা বর্গ হয়, আমি ধরো এই বর্গটা এইখানে আঁকতেছি, ধরো এই বর্গটাকে আমি এইখানে আঁকছি নিয়ে, তাইলে এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 2 2। দেখো এখান থেকে এইটুকু 2, এখান থেকে এইটুকু 2, এইটুকু 2, এইটুকু 2, বুঝতে পারছো? তাহলে দেখো এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত 2, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত 2, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত 2। তাহলে আমরা করবো কি, এই খেলার মাঠের দৈর্ঘ্য বের করার জন্য আমরা জাস্ট ঘর গুনি, এখান থেকে এই পর্যন্ত কতগুলো ঘর আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সেক্ষেত্রে তো এখানে মোট 15টি ঘর রয়েছে। আর দেখো প্রত্যেক ঘরের দেখো এইটুক যাওয়া মানে কি, এক ঘর যাওয়া মানে আছে 2 মিটার যাওয়া, 2 ঘর যাওয়া মানে 4 মিটার যাওয়া। কারণ দেখো প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার, অর্থাৎ যদি 15 ঘর হয় তাহলে এই খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে, 15 গুণ 2 সমান সেক্ষেত্রে 30 মিটার। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 6.2 অনুযায়ী এরপর আছে পতাকা। আচ্ছা এই তিনটা তো হয়ে গেল, এই সেক্ষেত্রে এই তিনটা কোশ্চেন কিন্তু হয়ে গেছে, এই তিনটা কোশ্চেন তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন আমরা পরের কোশ্চেনগুলোতে যাব। দেখো এরপরের কোশ্চেন হচ্ছে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কোশ্চেনটা কি, ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মধ্যবিন্দু, আর প্রথমে আমরা ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নিই, পরেরটা পরে দেখা যাবে না, আমরা আবার ব্যাকে আসবো, সমস্যা নেই। এখানে ল্যাবরেটরি ভবন কোথায়, এটা হচ্ছে ল্যাবরেটরি ভবন শিক্ষার্থীরা। এখন আমরা যদি ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে যাই কিভাবে করবো, দেখো আমরা এখান থেকে একবারে এই বরাবর একটা সোজা হচ্ছে না যদিও, রেখা টানি, আবার এই বরাবর আর একটা রেখা টানি। দেখো ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু কিন্তু এটা। এখন আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বের করব। এখন এই বিন্দুর স্থানাঙ্ক বের করার অনেক উপায় আছে। এখন আমি কি করব, দেখো এই বিন্দু থেকে আমি এই একবারে সোজা নিচ বরাবর একটা রেখা টানলাম, আবার এই বিন্দু থেকে আমি এখান থেকে এই বরাবর একটা রেখা টানলাম, দেখো আবার এই রেখাটাকে আমি আরেকটু উঁচু করে দিলাম। দেখো এইখানে আমার বের করতে হবে ওয়াই এর মান কত এবং এখানে এক্স এর মান কত, তাই না? এখন এখানে এক্স এর মান কিভাবে বের করা যায়, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে এক্স এর মান আছে 10, আর এখানে ওয়াই এর মান কত, যেহেতু এদিক বরাবর কোনো দাগ বোঝা যাচ্ছে না সেহেতু আমরা এদিক বরাবর কাউন্ট করি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই ঘর পর্যন্ত হচ্ছে 10, তাহলে এই ঘর পর্যন্ত যেহেতু আমরা সমান্তরাল রেখায় টানছি, সোজা রেখা টানছি, তাহলে এখানেও ওয়াই এর মান 10 হবে। তো দেখো তাহলে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 10,10। কারণ দেখো এটা হচ্ছে ভুজ, এটা কি, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে এক্স এর মান এবং এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। আর কি বলছিল, এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। মেইন গেট থেকে, মেইন গেট কোথায় শিক্ষার্থীরা, মেইন গেট হচ্ছে এখানে, মেইন গেট হচ্ছে 0 0 বিন্দু। এইখান থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে এই যে এই দূরত্বটা,
সেক্ষেত্রে এই দূরত্বটাকে বের করতে বলছে। এখন এই দূরত্বটা বের করার জন্য আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি। দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানলে দেখো এখানে খেয়াল করো, এটা করে দেওয়া আছে। ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই যে 10,10 এবং মেইন গেটের স্থানাঙ্ক হচ্ছে 0,0। এখন যদি আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি তাহলে আমরা মেইন গেট থেকে মধ্যবিন্দুর দূরত্ব বের করতে পারবো না? কারণ ওই যে একটা ছিল না, যদি এরকম হয় x1, y1 একটা বিন্দু, আর একটা বিন্দু যদি হয় x2, y2, তাহলে এই দুটা বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে? দেখো x2 মাইনাস x1 তার উপর স্কয়ার যোগ y2 মাইনাস y1 তার উপর স্কয়ার এবং সবটুকুর উপর একটা স্কয়ার রুট। এটা সূত্র ছিল না, আমরা জাস্ট এই সূত্রটা এখানে বসাইছি। সেক্ষেত্রে এখন আমি এই অঙ্কটা করাই দিব না, এই বাকিটুকু করাই দিব না, কারণ আমি এই জিনিসটুকু কিন্তু এর আগে করিয়েছি। তোমরা ওই ভিডিও দেখতে পারো যে দুইটি বিন্দুর মধ্যবিন্দুর দূরত্ব কিভাবে বের করে, এবং এটির উত্তর হচ্ছে 28.284 মিটার প্রায়। এটা আসলে এটার উত্তর। এরপর দেখো এটুকু কিন্তু করে দিচ্ছি না, কারণ এটা আমি আগে করিয়েছি, তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারো। এরপরের কোশ্চেন হচ্ছে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যবর্তী দূরত্ব বের করো। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আগে বের করে নিই, বাকিটা পরে। দেখো এখানে প্রশাসনিক ভবন হচ্ছে এটা। এখন এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? দেখো এটা আসলে ধরে নেই এইখান থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে যদি একটু এদিকের থেকে আমরা ধরে নেব এটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হচ্ছে। দেখো 1 2 3 4 5। তো আমরা যদি একবারের মাঝামাঝি একটা রেখাটা নিই, সেটা আসলে এইখানে আসবে, মানে গেস করলে অনেকটা এইখানে আসতে পারে, তাই না? মাঝামাঝি রেখা। আবার দেখো এই বরাবর কয় ঘর দেখি? 1 2 3 4 5 6। আবার গুনি 1 2 3 4 5 6 7, তাহলে 3.5 ঘর। 1 2 3 3.5, এই যে এখানে। সেক্ষেত্রে আমরা যদি এই বরাবর একটা রেখাটা নিই, দেখো সোজা হয় না কেন, দেখো। তাহলে এইটা আসলে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু। এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10.5। দেখো x এর মান 10.5, y এর মান কত? দেখো 1 2 3 4, 1 2 3 3.5, 3.5। তাহলে দেখো স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে? 10.5, 3.5। এটা আসলে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমাদের অঙ্কের একটা পোর্শন শেষ হলো। দেখো এরপর বলছে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব বের করো। দেখো প্রশাসনিক ভবনের স্থানাঙ্ক আমরা পেলাম 10.5, 3.5, আর ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা এটা পেয়েছি 10.10। এটা কিন্তু আমরা একটু আগে পেয়েছি এর আগের অঙ্কে। এখন দেখো আমাদের কাছে এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, তো আমরা এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো না? দেখো এটার ভুজ কত? এটার ভুজ হচ্ছে এটা, এটার ভুজ হচ্ছে এটা। তাহলে ওই যে একটা সূত্র ছিল না, মানে আগের সূত্রই তো, যদি x1, y1, ওই যে আগে যেটা লিখে দিলাম সেই সূত্র অনুযায়ী আরেকটা বিন্দু যদি হয় x2, y2, এরকম যদি দুটা বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব তোমরা জাস্ট এখানে সূত্রে বসা এরকম করে ফেলবা। সেক্ষেত্রে আমি এটা আর করাই দিচ্ছি না, কারণ আশা করি এটা পারো। আর যদি তোমরা এটা না পেরে থাকো তাহলে আমার এর আগে ভিডিও আছে, দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবো সেই ভিডিওটা দেখে নাও। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন কি? খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য বের করো। ও না, খেলার মাঠ হচ্ছে এই যে জুম করার পর দেখা গেছে। এখন দেখো খেলার মাঠের কর্ণ, এইটা তো কর্ণ, এইটাও কর্ণ, এইটাও কর্ণ, যে কোনো একটা আমাদের বের করলেই হবে। এখন দেখো কর্ণ বের করার দুইটা উপায় আছে, ঠিক আছে? কর্ণ আমরা যে পিথাগোরাসের সূত্র জানি না, যদি এরকম হয়, সরি, এরকম যদি একটা ত্রিভুজ হয়,
আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটা হবে তার ভূমি, এইটুকু হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সূত্র কি ছিল? সূত্র হচ্ছে অতিভুজের উপর বর্গ সমান ভূমির উপর বর্গ যোগ লম্বের উপর বর্গ। সেক্ষেত্রে এটা আসলে সূত্র ছিল। এখন তুমি যদি শুধুমাত্র অতিভুজের দৈর্ঘ্য বের করতে চাও তাহলে কি হবে দেখো, তুমি যদি শুধু অতিভুজের উপর বের করতে চাও তাহলে তুমি এই সম্পূর্ণটার উপর একটা স্কয়ার রুট দিয়ে দেবা। এটা আসলে পিথাগোরাসের সূত্র ছিল। এখন পিথাগোরাসের সূত্র তো তোমরা আশা করি পারো, আমি এটাকে মুছে দিচ্ছি। এখন দেখো এই অংশটা একটা পিথাগোরাসের ত্রিভুজ হয় না, এই যে এই অংশটা, এই অংশটা একটা পিথাগোরাসের ত্রিভুজ হয় না। তো দেখো আমরা কিন্তু এইটুক জানি, এইটুকের দৈর্ঘ্য কিন্তু এইটুকের দৈর্ঘ্য কিন্তু 30, এটা কিন্তু আমরা ওই যে প্রথম দিকে বের করেছিলাম। আর এইটুকের দৈর্ঘ্য বের করবো, এইটুকের দৈর্ঘ্য বের করবো, দেখো 1 2 3 4 5 6, তাহলে এইটুক যদি 6 ঘর হয় তাহলে এইটুকের দৈর্ঘ্য কত? 6 দুগুণী 12। সেক্ষেত্রে এইটুক যেহেতু 6 ঘর সেহেতু এইটুকের দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে এর প্রস্থ হচ্ছে 12, প্রস্থ 12 গেল। তাইলে এই কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো না? কর্ণের দৈর্ঘ্য কত? দেখো মাঠের কর্ণের দৈর্ঘ্য সমান, এটা তো পিথাগোরাসের সূত্র, দেখো দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। দেখো এখানে কিন্তু এই প্রস্থটাই কিন্তু উচ্চতা, পিথাগোরাসের ত্রিভুজ হিসেবে যদি কল্পনা করো, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে ভূমি, আর যে মাঠের কর্ণ এটা কিন্তু পিথাগোরাসের ত্রিভুজের অতিভুজ, মানে পিথাগোরাসের ত্রিভুজ যদি তুমি কল্পনা করো সেই হিসাবে এটা কিন্তু অতিভুজ হয়। এখন দেখো তাহলে মাঠের কর্ণের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এরপরে তুমি জাস্ট দৈর্ঘ্যের মান বসাইছো যে 30, এই 30 বসাইছো, আর প্রস্থের মান 12 বসাইছো। এখন এই দুটো জাস্ট ক্যালকুলেশন করে এই ক্যালকুলেটরে বসাই দিলে 12.31 মিটার আসে, এটা আসলে এটার উত্তর। এরপরের কোশ্চেন দেখো, খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এরপরে একটা কোশ্চেন ছিল খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো সেক্ষেত্রে এখন আমরা এই খেলার মাঠটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এটি নির্ণয় করার জন্য আমরা জানি যে এই বরাবর মোট ঘর আছে 15 ঘর। তো 15 ঘরের অর্ধেক কি হবে? 15 ঘরের অর্ধেক হচ্ছে 7.5 ঘর। তাহলে আমরা এদিক বরাবর 7.5 ঘর করি, 1 2 3 4 5 6 7, 7.5। সেক্ষেত্রে 7.5 ঘরটি হবে এই বরাবর, মানে এটা ধরো মাঠের অর্ধেক, এটা হচ্ছে এই বরাবর ভাগ করলাম। এবার হচ্ছে এই বরাবর ভাগ করব, এই বরাবর ভাগ করবে। দেখো এই বরাবর ঘর আছে কটা? 1 2 3 4 5 6, 6টা। তাহলে 6 ঘরের অর্ধেক কত? 3, 1 2 3। দেখো 3 হচ্ছে এই যে এখানে সমান সমান হয় না, এই যে এটা হচ্ছে মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য তোমরা কি করবে জানো? আমি অন্য কালারে কালি দিই। দেখো এখান থেকে তুমি এই এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানবে এবং এক্স অক্ষের উপর লম্ব টানবা। এই বিন্দুতে ওয়াই এর মান কত? দেখো এটা কিন্তু মূল বিন্দু, এটা কিন্তু মূল বিন্দু, 1 2 3 4। দেখো এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4, আর এখান থেকে এই পর্যন্ত কত? এক্স এর মান কত এই পর্যন্ত? এখান থেকে তুমি যদি এইদিকে লম্ব টান, এখান থেকে এইদিকে লম্ব টান, দেখো এখানে আছে 0.5। সেক্ষেত্রে আমরা কিন্তু এই এই মাঝামাঝি বরাবর গিয়েছিলাম, তাহলে এখানে আছে 0.5, তাহলে এখানে এক্স এর মান আছে 0.5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে? 0.5, 4। এটা আছে মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এই যে দেখো শিক্ষার্থীরা এখানে আছে। এরপরে দেখো বিদ্যালয়ের সীমানার প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। বিদ্যালয়ের সীমানা প্রাচীর কিন্তু এই যে এইটা, আমাদের এটার পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে এই
সবটুকের যে দৈর্ঘ্য হবে, এর চার ধারে যে দৈর্ঘ্য হবে সেই চার ধারের দৈর্ঘ্যের যোগফল। শিক্ষার্থীরা এই পুরো স্কুলটার চার ধারের দৈর্ঘ্যের যোগফল এখন আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের জাস্ট ঘর গুনতে হবে। এটা একবারে সহজ কাজ, জাস্ট ঘর গুনলে হয়ে যাবে। ঘর গুনবো, দেখো দৈর্ঘ্য বরাবর কয় ঘর আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24 ঘর। 24 ঘরের দৈর্ঘ্য কত? 48 মিটার। আর এই দিক বরাবর কয় ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 ঘরে নাকি? দাঁড়াও দেখে নিই, ভুল ভাল গুনলাম নাকি। শিক্ষার্থীরা এই দিক বরাবর 13 ঘরে আছে, ঠিকই গুনছি। দেখো দৈর্ঘ্য বরাবর হচ্ছে 24 ঘর আর প্রস্থ বরাবর আছে 13 ঘর। এখন এক এক ঘরের দৈর্ঘ্য কিন্তু 2 মিটার আমরা শুনছি, তাহলে 24 ঘরের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর 13 ঘরের দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার। আর যে পরিসীমা আছে শিক্ষার্থীরা, এই পরিসীমার একটি সূত্র রয়েছে। পরিসীমার সূত্র হচ্ছে, আমি কিন্তু বলেছি যে পরিসীমা মানে চারপাশের যোগফল। এখন ধরো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে মোট দৈর্ঘ্য কয়টা আছে? দুইটা দৈর্ঘ্য। আর মোট প্রস্থ কয়টা আছে? দুইটা প্রস্থ। এই জন্য প্রত্যেকের সাথে দুইটা গুণ। ধরো এই একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে দেখো দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থে যোগ করতে হবে না? দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ আবার দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 দৈর্ঘ্য তুমি যদি এখান থেকে 2 কে কমন নাও, দেখো শিক্ষার্থীরা দেখছো এই সূত্রটা, এই যে এই সূত্রটা এখানে দেয়া আছে। তাহলে জাস্ট এরপরে দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্যের মান হচ্ছে 48, 48 এখানে বসেছে, আর প্রস্থের মান হচ্ছে 26, এই 26 কে এখানে বসেছে। তাহলে যেটা পাইছি 148 হচ্ছে এর কি শিক্ষার্থীরা, 148 হচ্ছে এর পরিসীমা। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।